নমস্কার শ্রোতা বন্ধুরা, ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ একটি নতুন গল্প নিয়ে এসেছি। আজকের গল্পের নাম অঙ্গার। লিখেছেন আমাদের প্রিয় লেখিকা আশাপূর্ণা দেবী। সীতাহাট, তারের বেড়ার গায়ে রংচটা কাঠের বোর্ড সাটা। অনেক দিনের রোদ বৃষ্টি ঝড় আর কর্তৃপক্ষের অবহেলার সাক্ষ্য দিচ্ছে। ঝাপসা হয়ে আসা অক্ষরগুলো, দীর্ঘইকারের মাথাটা এমন পরিষ্কার মুছে গেছে যে চলন্ত ট্রেনের আরোহীরা সাতাহাট বলে ভুল করে অর্থবোধে অক্ষম হয়ে পড়ে। মেল ট্রেনের এখানে থামার কথা নয়, দৃকপাতও করে না, নাক তুলে বীর বিক্রমে এগিয়ে যায় রংচটা কাঠের বোর্ডের মিনতি দৃষ্টি উপেক্ষা করে। অনাথের নাথ প্যাসেঞ্জারখানা মিনিট খানেকের জন্যে একবার দাঁড়িয়ে যায়। এখানে যারা ওঠানামা করে প্রায়ই গ্রাম্য চাষি ক্লাসের লোক। দু চারখানা গ্রামের মধ্যেই তাদের গতিবিধি সীমাবদ্ধ। ভদ্রলোকের দেখা কদাচ মেলে। সুকান্তর মতো চকচকে স্যুট পরা ঝকঝকে সুটকেস হাতে এমন ভব্যযুক্ত আরোহী দৈবাতের ঘটনা। হালকা বেডিং আর সুটকেসটা নিয়ে নিজেই এগিয়ে চলল সুকান্ত। শুধু কুলি খোঁজা বিড়ম্বনা বলেই নয়, দেশের মাটিতে নেমে কোথায় যেন বেজেছে একটু বৈরাগ্যের সুর। সীতাহাটের মাটিতে ঝোপ ঝাড় খানা খন্দ ডিঙিয়ে শ্যাওলা ধরা মজা পুকুরের পাড় ধরে খালি গায়ে আর খালি পায়ে যে ছেলেটা ঘুরে বেড়াতো, যার নাম ছিল কানু, তাকে যেন ওর মনে পড়ে গেছে। রামচন্দ্র নাকি 14 বছর নির্বাসনে ছিলেন, কিন্তু সুকান্তরই বা কমটা কি। 1339 সালে ও সীতাহাট স্টেশনে এসে ট্রেনে চেপেছিল, যখন সাতাহাট বলে ভুল করতে হতো না লোককে। সেই ট্রেন থেকে নামলো এই 1353। মনে মনে একবার হিসেব করে নিয়ে হেসে উঠল সুকান্ত। 14 বছর বটে, তবে রামচন্দ্রের মতো অমন গৌরবময় নির্বাসন নয়। না ছিল সঙ্গ, না ছিল সঙ্গিনী। নেহাত দুঃখীর মতো নিঃস্ব সেই যাত্রা। থাক, সেসব দিনের কথা। বিস্তৃত অতীত হাতড়ে দুঃখের স্মৃতিকে ফেনিয়ে তুলে উদাস হয়ে উঠবার মতো ভাববিলাসী সুকান্ত নয়। হঠাৎ যেটুকু মনে পড়ে যায় যাক। ভাগ্যচক্রের অনেক চক্র ভেদ করে দাঁড়াবার জায়গা করে নিতে হয়েছে তাকে। স্বপ্ন দেখার সময় কোথা? দেশে এসেছে। উপেক্ষাকারীদের নাকের সামনে হঠাৎ বড় মানুষই দেখাতে নয়, নিতান্তই কর্তব্যের খাতিরে। লাভ লোকসান খতিয়ে মেজে ঘষে হিসেব করে মোট কিছু নিয়ে এসেছে পরিত্যক্ত পিতৃভিটার সংস্কার করতে। ইচ্ছে করলে 5 জনের চোখ ধাঁধিয়ে দেবার মতো অট্টালিকা ফাদাও হয়তো অসম্ভব ছিল না সুকান্তর পক্ষে, কিন্তু সেরকম বাজে শখ তার নেই। নেহাত যেটুকু না করলে নয় তাই করা। একাধারে সর্বগুণ সম্পন্ন যে ভিত্তটিকে সঙ্গে আনবার কথা, আসবার আগেই সে হতভাগা পড়ল জ্বরে। একলাই তাই চলে এসেছে। 2-4 দিন অবশ্যই ভাত জুটবেই কোথাও না কোথাও। মনে ভাবলে পাপ নেই, দিয়ে কৃতার্থই হয়ে যাবে হয়তো। চকচকে স্যুট পরে আর সুটকেস ভর্তি নোটের গোছা সঙ্গে করে এনেছে যখন। একটা মিস্ত্রি ডেকে কন্ট্রাক্ট গোছের করিয়ে নিয়ে কাজটা লাগিয়ে দেবার জন্যে যে কদিন লাগে
তারপর তো সুবোধই এসে দেখাশোনা করতে পারবে। সর্বত্র যে সুকান্তর ডান হাত। নিজের বাড়ি ঢোকার আগেই মেজ জ্যাঠার সদর। শরিকের বাড়ি এক চৌহদ্দির মধ্যে ঘেঁষাঘেঁষি করে বাস করছে জ্যাঠতুতো আর খুড়তুতোর দল। কাকা, জ্যাঠা, পিসি, ঠাকুমার সংখ্যা কম নয়। অবশ্য এই 14 বছর ধরে যদি সকলে একযোগে বেঁচে থাকে, কে জানে কাকে দেখতে পাবে আর কাকে পাবে না। এতদিন ধরে ওর ঠিকানাটা এত অনিশ্চিত আর পরিবর্তনশীল ছিল যে অবস্থার এতটা পরিবর্তন সত্ত্বেও জ্ঞাতি গোষ্ঠীর দল থেকে ছিটকে গিয়ে কেউ না পেতেছে, হাত না দিতে পেরেছে কোনো মৃত্যু সংবাদ, যার জন্যে বুকটা খালি হয়ে না যাক, পা দুটোকে খালি করতে হবে। বৃক্ষচ্যুত শাখার মতো ওকে সবাই ভুলেই ছিল। কে যে তাকে তুলে নিয়ে করেছে কলমের চারা, যোগান দিয়েছে প্রাণরসের, কে হিসেব রেখেছে? এতদিন পরে সুকান্ত নিজেই তার হিসেব দিতে এলো নাকি? মেজ জ্যাঠার দরজার কাছে একবার থমকে দাঁড়ালো। ঢুকবে নাকি? না, সরাসরি নিজের বাড়িতেই উঠবে আগে। কিন্তু উঠবেই বা কেমন করে? আগাছার জঙ্গলে ভরে গেছে সদর বৈঠক। দরজায় লাগানো তালা চাবিতে মোর্চের জং ধরে গেছে কিনা দেখতে হলেও আগে মজুর চাই। আগাছার বার এমনি বটে। মেজ জ্যাঠার বাড়ি ঢুকে পড়া ছাড়া উপায় কি? শুধুই কি নিরুপায়? ভিতর থেকে বিশেষ একটা তাগিদ পাচ্ছে না? ছোটবেলায় যার আকর্ষণে মেজ জ্যাঠার বাড়িটা ছিল লোভনীয়, কিন্তু নতুন বৌদি কি এখনো নতুন আছে? আছে সেই বিদ্যুৎ দীপ্তি, নাকি এ বাড়ি ও বাড়ির আরো 10টা বউয়ের মতো গন্ডা গন্ডা কুচো কাচার আমদানি করে ঠান্ডা মেরে গেছে? দূর চাই, ঢুকে পড়লেই তো সব সমস্যার সমাধান হয়। অনন্তদা অবশ্য এ সময় বাড়ি নেই। জমিদারের নায়েবি উদয়াস্ত সেখানেই বাস। 3 ক্রোশ পদ ভেঙে কবার আসবে যাবে, তবু নাম ধরে ডাকতে হলে তাকেই ডাকতে হয়। ছেলেবেলার মতো মৃদু কুণ্ঠিত গলায় নয়, চাচা ছোলা চড়া সুরে। অনন্তদা। কে রে, কে? ঘরের ভিতর থেকে একটা ভীত স্বর ভেসে এলো। কে ডাকছে আমার নাম করে? কে? কে? সুস্থ মানুষের সহজ প্রশ্ন নয়, রোগীর আর্তনাদের মতো, তবু অনন্তরই মতো। হঠাৎ ভারী ভয় ধরল সুকান্তর। ভাবলে পালাই, কিন্তু সত্যি তো আর পালানো যায় না। আবার গলা তুলে ডাক দিলে, অনন্তদা। আমি সুকান্ত। মেজ জেঠিমা, জ্যাঠামশাই, বাড়িতে কেউ নেই নাকি? এবারে বেরিয়ে এলেন মহামায়া। দৃষ্টি যতটা দুর্বল, চাহনির ভঙ্গিতে তার চাইতে ঢের বেশি দুর্বলতা ফুটিয়ে তুলে থতমত ভাবে বলেন, কে বাবা তুমি? চিনতে তো পাচ্ছি না। আমায় চিনতে পাচ্ছেন না জেঠিমা? আমি কানু। কানু? আমাদের কানু? সেজ ঠাকুরপুর ছেলে? সুটকেসটার বেডিংটা উঠোনের মাঝখানে নামিয়ে রেখে ততক্ষণে সুকান্ত উঠে এসেছে দালানে। আলগোছে একটা প্রণামের মতো করে হেসে উঠল। আপনি যে দেখছি বেজায় বুড়ো হয়ে গেছেন জেঠিমা। তারপর সব ভালো তো? ভালো? হা ভগবান, ভালো যে কি জিনিস সে কথা ভুলে গেছি বাবা। যাবার তো পথ নেই, তাই দেখছি বসে বসে। হঠাৎ দুকড়ে কেঁদে উঠলেন মহামায়া। সুকান্ত অবশ্য খানিকটা প্রস্তুত হয়েই এসেছিল আলাপের সঙ্গে সঙ্গে কিছু না কিছু বিলাপ হজম করবার জন্যে। তবু বাড়ি ঢুকতেই এমন প্রচণ্ড বিলাপের মুখোমুখি হয়ে
দমে গেল বেচারা। অথচ তাকিয়ে দেখছে বিলাপের সবচেয়ে যা বড় কারণ মেয়েদের জীবনে এখনো পর্যন্ত তার হাত এড়িয়ে এসেছেন মহামায়া। দুগাছা মোটা শাখের শাখা, একটা বিবর্ণ পাড় শাড়ি ও চওড়া টাকের উপর অনুজ্জ্বল সিন্দুর রেখাটুকু মাত্র সম্বল হলেও সৌভাগ্যের প্রমাণপত্র তো বটেই। তবে ছেলেদেরকেও বসন্ত, হেমন্ত, অনন্ত, কিন্তু অনন্তর গলা তো এই মাত্র শুনেছে সুকান্ত। সোজাসুজি প্রশ্ন করা কঠিন, অতএব হেঁট হয়ে জুতোর ফিতেটা খুলতে কিছু সময় নষ্ট করা চলে। মহামায়াও অবশ্য কান্নাকাটি সম্বরণ করে নিয়েছেন ততক্ষণে। তুমি ভালো আছো তো বাবা? যদিও সুকান্তর পোশাকের পারিপাট্যে আর দীর্ঘায়ত বলিষ্ঠ দেহের লাবণ্যে সন্দেহের অবকাশ নেই, তবু কুশল প্রশ্নের প্রথা হিসেবেই এই প্রশ্ন মহামায়ার। ভালোই আছি জেঠিমা, কিন্তু কাউকে দেখছি না কেন বলুন তো? কাকেই বা দেখবে বাবা? যে যার পথ দেখেছে। হেমন্ত বসন্ত দুজনেই দেশ ছাড়া। অখদ্দে অবদ্ধে নড়ে ভোলা কটা পড়ে আছি এখানে। আছে নতুন বৌমা আছে, সে আর কোন চুলোয় যাবে? তার ছেলে মেয়েগুলো কোথায় মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছে কে জানে। কথা তো শোনে না কেউ, হাড় বজ্জাত ছেলে মেয়ে সব। হঠাৎ কণ্ঠস্বর খাটো করে বলেন, হবে না কেন? যেমন মা তেমনি ছা হবে তো। ভারী অস্বস্তি বোধ করতে থাকে সুকান্ত। কি বিচ্ছিরি! পুরনো মানুষগুলোকে দেখতে পাবে বলে যে আগ্রহ মনে ছিল, তার এক ছটাকও খুঁজে পাচ্ছে না যেন। হয়তো না এলেই ভালো ছিল, আর কারো বাড়ি উঠলেও হতো, তবু চুপ করে থাকা চলে না, তাই কথার পিঠেই কথা কয়। তা তিনি গেলেন কোথায়? মাটি? তিনিও ছায়েদের সঙ্গে মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছেন নাকি জানি না, হয়তোবা শুয়েই আছে। নবাবজাদির মন মর্জি। চাল বাড়ন্ত বলে গেরস্থ ঘরের বউ বেলা দুপুর অবধি শুয়ে থাকে, শুনেছ কখনো? অনেক কথা একসঙ্গে কয়েই বোধ করি মহামায়া হাঁপাতে থাকেন। পরক্ষণে ঘরের ভিতর থেকে অনন্তর নিরুপায় চিৎকার ভেসে আসে, কে কথা কইছে ওখানে? কে কে? সুকান্ত অভিভূতের মতো চারিদিকে তাকায়। চাল বাড়ন্ত, এ কোন ভাষা? সুকান্তর বাবা শ্রীকান্ত মারা গেলে এমনি একটা রূঢ় কর্কশ শব্দ মাঝে মাঝে মায়ের মুখে শুনতে পেত না। কিন্তু মেজ জ্যাঠার বাড়ি, প্রকাণ্ড প্রকাণ্ড ধানের গোলা দুটো তবে গেল কোথায়? খামার বাড়ি, বোঝাই মুগ, কলাই, ছোলা, অড়হরের বস্তা, জ্বালা ভর্তি গুড়, উঠানে এসে পড়া পেল্লায় পেল্লায় রুই কাতলা, চাষার ঘরের বাগানের ফল, পুকুরের মাছ, ঘরে তোলা সরের গাওয়া ঘি কোথায় সদ্গতি লাভ করবে? নায়েবের পাদপদ্ম ছাড়া। নায়েব হবার স্বপ্ন করে ভুলল সুকান্ত। মা বলতো, নায়েব হতে যাবি কি দুঃখে কানু, নিজে তুই জমিদার হবি। মায়ের কথা পছন্দই হতো না। মানুষ যদি হতে হয় মেজ জ্যাঠার মতো। অনন্ত তখনও বেকার। দুর্দণ্ড প্রতাপ নায়েব হচ্ছেন মেজ জ্যাঠা রাধাকান্ত দত্ত। জমিদারি যত সামান্য হোক, নায়েবের প্রতাপটা সামান্য ছিল না। কালী পুজো আর জগদ্ধাত্রী পুজো করতেন রাধাকান্ত। সমারোহ হতো প্রচুর। তখনকার সমৃদ্ধির চেহারাটা স্মরণ করতে চেষ্টা করে সুকান্ত চারিদিকে তাকিয়ে কেমন যেন শ্রীহীন রিক্ত ভাব। তবু শুধু 1 মিনিট দালানে দাঁড়িয়ে
সমস্ত সংসারের দৈন্যের ছবি এত স্পষ্ট হয়ে উঠত না সুকান্তর চোখে। যদি দালানের মাঝখানে অমন নির্লজ্জভাবে মেলে দেওয়া না থাকতো হলুদের ছাপ লাগা পাড়ের রং উঠে যাওয়া আধময়লা শাড়িখানা, যার সর্বাঙ্গে দড়া দড়া সেলাইগুলো ফুটে আছে ভাগ্যের নিষ্ঠুর ব্যঙ্গের মতো। চকচকে স্যুট পরা সুকান্তকে কেমন অসহায় অপ্রতিভ দেখতে লাগে। মহামায়া আবার এক পালা শুরু করবার উদ্যোগ করছিলেন, কিন্তু অনন্তর বিভৎস চিৎকারে থেমে যেতে হয়। অপরিচিত কণ্ঠের পরিচয় জানবার জন্যে উৎকণ্ঠার শেষ নেই তার। বারে বারে আর্তনাদের মতো প্রশ্ন করছে, কে কে কে? এই দেখো বাবা, আমার কপালের জোর বলে মহামায়া বার্ধক্যের ভারে ঝুঁকে পড়া দেহ নিয়ে আস্তে আস্তে অগ্রসর হন। অগত্যা সুকান্তই বা করবে কি পিছন পিছন না গিয়ে? কিন্তু কি ভয়ানক! সুদীর্ঘকাল পরে এই বিভৎস দৃশ্য দেখবার জন্যেই সীতাহাটে ফিরে এলো নাকি সুকান্ত। হাঁটুর নিচে থেকে দুখানা পাই কাটা অনন্তর আর সেই আধখানা দেহ নিয়ে বিছানা থেকে উঠবার জন্যে কি প্রাণান্তকর চেষ্টা তার। দুখানা হাতের উপর ভর দিয়ে এলোমেলো ঘষ্টাচ্ছে নিজেকে নিয়ে। ওধারে জানলার গড়াদে ধরে বাইরের দিকে মুখ ফিরিয়ে যে মানুষটা অবিচল নিশ্চিন্ততায় দাঁড়িয়ে আছি, নতুন বউ ভিন্ন আর কে হতে পারে সে? কিন্তু জ্বর না বধির, নাকি এই অক্ষম অসহায় জীবটার প্রাণান্ত কাকুতিতেও কর্ণপাত মাত্র পড়বে না? এই প্রতিজ্ঞা তার। নিজের চোখকে বিশ্বাস করতে পারে না সুকান্ত। দেশের কথা ভাবতে গেলেই যে হঠাৎ মনে পড়ে যেত এই নতুন বউকে। হাসছে, লাসছে, উজ্জ্বল মুখ, বুদ্ধিদীপ্ত বাচন ভঙ্গি, কাজে আর অকাজে সমান তৎপর। ছেলেরা মুক্ত হতো, মেয়েরা হিংসা করত। সে নতুন বউ কোথায়? মারা যায়নি তো? অনন্তর মূর্খামির উদাহরণ দ্বিতীয় পক্ষ নয় তো এটি? অনন্তর দুর্বার প্রশ্নের উত্তর দেবার আগেই মহামায়া হতাশ ক্ষোভের সুরে বলে ওঠেন, নতুন বৌমা এখানে দাঁড়িয়ে রয়েছ আর বাছা আমার একটা কথার পিত্তে সে প্রাণটা বার করে ফেলছে। এতক্ষণে বোধ করি নতুন বৌমার টনক নড়ে। মুখ ফিরিয়ে সুকান্তর দিকে দৃকপাত না করে মহামায়ার উদ্দেশ্যে মুচকে হেসে বলে, তবুও পোড়া প্রাণ আর বেরোতে চায় না। এই বড় আশ্চর্য মা। স্তম্ভিত সুকান্তর মুখে কথা ফোটে না। ও যে একটা পদস্থ লোক, একটা কোম্পানির হাজার লোক ওর কথায় উঠে বসে। শুধু কথার বাঁধনিতেই যে ও সাহেব চড়িয়ে খায়, এসব কথা বিস্তৃত হয়ে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে নতুন বউয়ের মুখের পানে। 15-16 বছর আগে একটি কিশোর বালক যেমন অবাক হয়ে তাকিয়ে থাকত, তরুণী নববধূর দোদুল্যমান কর্ণভূষণ মণ্ডিত হাস্যদীপ্ত মুখের পানে। মহামায়া অবশ্য সুকান্তর মতো হতবাক হয়ে যান না। অভ্যস্ত কানে কথাটা হয়তো 20 বর্ষণ করে, কিন্তু রসনাকে পাথর করে দেয় না। বয়সের আঘাতে জর্জরিত কুৎসিত মুখ ঘৃণায় আরো কুৎসিত করে বলেন, মরণ যে তোমার কেন হয় না মা? এও এক মস্ত আশ্চর্য। কানু, দেখলি তো বাবা, ও পাপিষ্ঠির নরকেও ঠাঁই হবে। তুই ভাবিস কিসেরতে যে এত মটমট করছেন তাই ভাবি। রূপ তো ওই, গুণেরও সীমা নেই। যেদিন থেকে ঢুকেছে সেদিন থেকেই যেন সব উড়ে পুড়ে যাচ্ছে।
মা লক্ষ্মী কোন পথ দিয়ে উদাহ হয়ে গেলেন দেখতে দিলে না, নইলে এ সংসারের আজ এই দুর্দশা। উনি আজ 5 বছর পক্ষাঘাতে পঙ্গু, টাটকা ছেলেটার এই অবস্থা। গোয়াল ভর্তি গরুগুলো শুদ্ধ পটপট করে মরে গেল। এই সংসারের সুখ ঐশ্বর্যি তোরা তো দেখেছিস বাবা, আর এখন এই দেখ লোহার অলক্ষী ঘরে এনে। অনন্ত এদের দেখেই নিশ্চল হয়ে শুয়ে পড়েছিল। মার কথার মাঝখানে বাধা দিয়ে বিরক্ত স্বরে বললে, সব সময় ঘ্যান ঘ্যান করো না বাবু, ভালো লাগে না। গিয়েছে বেশ হয়েছে, বাপের ধন প্রাচিত্যে গেছে। কানু এতদিন পরে এলো, কোথায় একটু বসতে বলবে, ওর খবর নেবে, তা নয় নিজের কথাই সাতকাহন। কানু ভালো আছিস তো ভাই? এতদিন পরে দেশকে মনে পড়লো, কিন্তু না পড়লেই যেন ভালো ছিল অনন্তদা। কি আমার জন্যে বলছিস? সবই অদৃষ্ট, নইলে রেলে চড়লাম না, অ্যাক্সিডেন্ট হলো না, লাইনটুকু পার হতে গিয়ে 2খানা পা বিসর্জন দিয়ে এলাম, মতিচ্ছন্ন। দেখছি ইঞ্জিনটা আসছে ছুটে, ভাবলাম ছুটতে পার হয়ে যাব, ব্যাস। তোমার এই বানানো কথাগুলো 1000বার শুনতে শুনতে এমন অভ্যাস হয়ে গেছে, মাঝে মাঝে হঠাৎ সত্যি বলেই মনে হয়। প্রত্যেক শব্দটা মুখস্থ করে রেখেছ কি করে বলো তো? একবারও ভুল হয় না। ঘর শুদ্ধ লোককে নির্বাক করে দিয়ে নতুন বউ ওদিকে দরজা দিয়ে উঠোনে নেমে যায়। বাকস্ফূর্তির অবস্থা ফিরলে অনেক আলাপ আলোচনা, ঈর্ষা বিস্ময়, সদয় দরদের বিনিময় শেষ করে সুকান্ত নিজের বাড়ির চাবিটার খোঁজ করলে। মজুর না ডাকলে দোর খোলা যাবে না বোধ হয় জেঠিমা, কি বলেন? কিন্তু চাবি যে কার কাছে আছে কে জানে? জানেন না কে আপনি? চাবি? মহামায়া হতাশা ভাবে মাথা নাড়েন। চাবির খবর বলতে পারি নে বাবা, আজ 1 যুগ বন্ধ পড়ে আছে। তবে এদিক দিয়ে ঢুকতে তুমি পারো, মাঝখানের পাঁচিল ধসে এ বাড়ির ও বাড়ির উঠোন এক হয়ে গেছে কিনা। শেষের কথাটা প্রায় অনিচ্ছা সত্ত্বেই বলতে হয় মহামায়াকে। এ বাড়ির লোকের যে ও বাড়িতে গতিবিধি আছে সে তো বাড়ি ঢুকলেই ধরা পড়বে। সুকান্তদের উঠোনে শ্রীকান্তর অনেক সাত করে গাঁথানো প্রকাণ্ড ইদারাটা একটু লোভনীয় বই কি। এ বাড়ি এবং আরো 5টা বাড়িতে শুধু পাতকুয়া। তাই না মহামায়াদের প্রয়োজন পড়ে ভাঙা দেয়ালের সুযোগ নেওয়ার। অগত্যা সুকান্ত সেই সুযোগ নেয়, কিন্তু ঠিক এই সময়টি কি জল নেবার দরকার পড়ল নতুন বউয়ের? চকচকে 2টো পিতলের ঘড়া নিয়ে এসেছে ইদারার পাড়ে। আশ্চর্য, হাসতে লজ্জাও করছে না। কি গো, স্নান টান হবে নাকি? বলো তো 2 ঘড়া জল তুলে দি যাই। কোটটা খুলে টাঙিয়ে রাখবার মতো একটা ধুলো জঞ্জালহীন জায়গা খুঁজে বেড়াচ্ছিল সুকান্ত। অবশেষে একটা পেয়ারা গাছের নিচু ডালের ফেকড়িতে আটকে দিয়ে সুটকেস খুলে সাবান তোয়ালে বার করতে করতে বলে, জল তুলে দেবার দরকার নেই, আমি নিজেই পারবো। বলো কি ঠাকুরপো, জল তুলবে? তোমার ময়ূর পুচ্ছের সম্ভ্রমহানি হবে না তো? না ভাই না, থাক, আমরা থাকতে মিথ্যে কষ্ট করবে কেন? রসো, ও বাড়ি থেকে বড় বালতি এনে দিয়ে একটা। ব্যস্ত হচ্ছেন কেন? আপনার কাজ সেরে নিয়ে যান, আমি সব ঠিক করে নিচ্ছি। আচ্ছা, মার কতকগুলো এইসব কলসি টলসি ছিল না, সে কি আছে এখনো? ভাড়ার খুঁজলে পাবো? কি জানি, পেতেও পারো। একটা ঘোড়া উপর করে স্বচ্ছন্দে তার উপর বসে
মুখ টিপে টিপে হাসতে থাকে নতুন বউ, কিন্তু হাসিটা এমন প্রচ্ছন্ন ব্যঙ্গ মিশ্রিত কেন? নানা কারণে নতুন বউয়ের উপর মনটা প্রসন্ন ছিল না। তাছাড়া এরকম জনমানব বর্জিত পোড়ো জায়গায় একলা বসে গল্প করাটা অস্বস্তিকর। পল্লী গ্রামের মাটিতে গড়া সমস্ত সংসার শহরের সভ্য হাওয়ায় চাপা থাকতে পারে, একেবারে উড়ে যাওয়া সম্ভব কি? কাজ হলো আপনার, কেন? তাড়াতে পারলেই বাঁচো বুঝি। যাচ্ছি গো যাচ্ছি, এখনই হয়তো আমার দয়াময়ী শাশুড়ি, স্নেহময় শ্বশুর আর প্রেমময় পতিদেবতা আমার অদর্শনে ত্রিভুবন অন্ধকার দেখবেন। কিন্তু ঠাকুরপো, মিথ্যে জেদ করছো, জলটা আমি তুলে দিয়ে যাই। এতদিন পরে এসে কেনই বা কষ্ট করবে আমরা থাকতে? হঠাৎ রীতিমতো গম্ভীর হয়ে উঠে সুকান্ত বলে, আপনি ভুল করছেন বৌদি, আপনাদের অতিথি হয়ে আসিনি আমি, নিজের বাড়িতে নিজের কাজে এসেছি। অসুবিধে তো হবেই সইতে। বেশ তো, সইতে পারলেই ভালো বলে ভারী ঘোড়াটাকে টেনে টেনে তুলতে থাকে নতুন বউ। কিন্তু অসুবিধের চেহারাটা যে এত প্রখর হবে সেইটাই ধারণা ছিল না বেচারার। 14 বছর কম দিন নয়। ঘরের মেঝের অবিশ্বাস্য পুরু ধুলোর স্তর তার প্রমাণ দেবে, তবু জানলার গড়াতগুলোর পর্যন্ত চিহ্ন থাকবে না। থাকবে না দরজার কপাটের, খা খা করবে শূন্য ঘরগুলো। শ্রীকান্তর মৃত্যুর পর সুকান্ত আর তার মার ভাড়ারে চাল বাড়ন্ত হতো সত্যি, কিন্তু সংসারের সমস্ত জিনিসগুলো খেতে না পেয়েও তার মা প্রাণপণে যেগুলো আগলে রেখেছিল, কোথায় সেই পিতল কাঁসা, লোহা লক্কর, আসবাবপত্র, জীবনযাত্রার অজস্র খুঁটিনাটি। সেই বাড়ি ভর্তি জিনিসের চিহ্ন থাকে না 14 বছর বাড়ি ছাড়া থাকলে। আড়ায় তুলে রাখা বিছানাগুলো শুদ্ধ চড়ে চুরি করে, শুধু অবিকল পড়ে থাকে একটা মাটির কুঁজো, ধুলো আর মাকড়সার জালে যার সর্বাঙ্গ ঢাকা পড়ে গেছে, যার থেকে মারা যাবার আগে পর্যন্ত জল খেয়েছে সুকান্তর মা। গভীর রাত্রে যখন সমস্ত পাড়া নিশুতি হয়ে গিয়েছিল, গেলাস গেলাস জল খাচ্ছিল সুকান্ত নিচে, আর ফোঁটা ফোঁটা করে দিচ্ছিল মার মুখে। অদ্ভুত, এই পুজোটা তাহলে কেউ নেয়নি? সুকান্তর মার শেষ চিহ্ন হিসেবে রেখে গেছে বুঝি? কপাঠিন গড়াদে হা হা করা খোলা ঘরের মেঝে বসে নির্নিমেষ দৃষ্টিতে পুজোটার দিকেই তাকিয়ে থাকে সুকান্ত। পাড়ার আরো অনেকের সঙ্গে দেখা করে আর অনেকের বিষ নিঃশ্বাস ফেলিয়ে বেশি রাত্রে সুকান্ত বাড়ি ফিরে দেখল দোতলার একটা ঘর যথাসম্ভব পরিষ্কার করে তার বিছানাটা রয়েছে পাতা। মাথার কাছে 1 গ্লাস জল আর 8খানা মোমবাতি কিছুক্ষণ থেকে জ্বলে যাওয়ার হিসাব দিচ্ছে। মহামায়ার উপরোধে সামান্য কিছু খেয়ে এসে শুয়ে পড়ল। জ্বলতে লাগলো বাতিটা, কিন্তু মোমবাতি তো একসময় শেষ হয়। গাঢ় অন্ধকারে ধরা পড়বার ভয়টা কি? নিঃশ্বাসের শব্দটা শাসন করে বন্ধ করা যায় যদি? ভয় হয়তো থাকতো না। পুরো বাড়ির নিশ্চিন্ত বাসিন্দা, ইঁদুর, বেজি, পায়রা, চামচিকেদের অবাধ সঞ্চরণের সুযোগে মিলিয়ে যেত সতর্ক পদধ্বনি। কিন্তু মাথার বালিশের তলায় টর্চ নিয়ে শুয়ে থাকবে সুকান্ত, এ কথা কে ভেবেছিল? বালিশের তলা হাতড়ে সংগ্রহ করা সুটকেসের চাবিটা সমেত হাতখানা চেপে ধরে আচমকা টর্চটা জ্বালবার কি দরকার ছিল সুকান্তর?
আলো জেলেই অবশ্য হাত ছেড়ে দিয়েছে সে, কিন্তু পালিয়ে যাওয়ার পথ কোথায়? ঘুমন্ত মানুষকে ডিঙানো যায় বলে তো আর জাগ্রত মানুষকে যায় না। এই রকমই সন্দেহ করেছিলাম আমি। বিছানায় উঠে বসেই মিনিট খানেক চুপ করে গম্ভীর গলায় বলে সুকান্ত। ধৃত ব্যক্তি একটা কঠিন হাসি হেসে তীক্ষ্ণ সুরে উত্তর করে, তাই বুঝি ঘুমের ভান করে পাহারা দিচ্ছিলে? না, ভান করা আমার স্বভাব নয়। ভাগ্যক্রমে ভেঙেই গেল ঘুমটা। কিন্তু একটা কথার উত্তর দেবেন, এরকম অদ্ভুত প্রবৃত্তি কেন? মুখের কথা খসালেই তো কাজ হতো। একবার চেয়ে দেখলে পারতেন। চেয়ে? ছি, আমি কি ফিকিরি? চাইতে আমার ঘেন্না করে। আশ্চর্য আত্মসম্মান জ্ঞান, চাইতে ঘেন্না করে না চুরি করতে? চুরি? হঠাৎ তীক্ষ্ণ হাসির ধাক্কায় খান খান হয়ে যায় ঘরের অন্ধকার। টর্চটা কখন নিভিয়েছে মনে ছিল না সুকান্তের। খেয়াল হলো হাসির শব্দে। চুরি কে না করছে? এই যে তুমি এক মুঠো ভাতের জন্যে দৌড়ে দৌড়ে ঘুরে দেশ ছাড়া হয়ে আজ এসেছ বড় মানুষই দেখাতে। এর মূলে চুরি নেই কে বিশ্বাস করবে? চুরি না করলে খাবো কি? বরং উপোস দিয়ে মরা ভালো। রাগ লুকোবার চেষ্টা করে না সুকান্ত। ধিক্কারে লজ্জায় সমস্ত শরীর চলতে থাকে তার। অধঃপতন মানুষেরই হয় সত্যি, কিন্তু মেয়ে মানুষের এত অধঃপতন সহ্য করা শক্ত। তাছাড়া নিজের তুলনাটাও অসহ্য লাগে, কিন্তু আরো সহ্য করতে হয়। নতুন বউ হেসে উঠে বলে, ওসব ধর্ম কথাগুলো বড় সেকেলে হয়ে গেছে ঠাকুরপো। লোক ঠকানো ছেদো কথা মাত্র। একজন খেয়ে ফুরোতে পারে না, রাখবার জায়গা পায় না, আর একজন না খেয়ে মরে। এর বিরুদ্ধেই না শুনছি আজকাল লড়ালড়ি চলেছে তোমাদের। সেসব হলো সমাজ ও রাষ্ট্রের বড় কথা, বুঝলেন? অন্যের ঘরের ঘটিবাটি চুরির সপক্ষে কোনো নীতিই নেই। আছে শুধু উপোস দিয়ে মরার উদার নীতি। কেমন? আচ্ছা কানু, আন্দাজ করতে পারো তোমার জেঠির সাধের সংসারটি চলে কিসের জোরে? বাগদি পাড়ার লোক এসে ঘরের মেয়ের অপমানের জবাব দিয়ে যায় তোমার দাদাকে পঙ্গু করে। তার আগে শ্বশুর বিছানা নিয়েছেন। আচ্ছা ঠাকুরপো, পক্ষাঘাত কেন হয় জানো? বিরক্তি বিরস কণ্ঠে সুকান্ত উত্তর করে, থাক বৌদি, গুরুজনের কথা নিয়ে আলোচনা করবার প্রবৃত্তি আমার নেই। প্রবৃত্তি আমারও নেই ঠাকুরপো, শুধু কথার কথা জানতে চাইছিলাম। স্বামীও কম গুরু নয়, তার কথাও থাক, কিন্তু উপার্জনের পথ বন্ধ হয়ে গেল। ও রইল শুধু খাওয়ার মুখ। এর কি ওষুধ জোটাই আমি তাই বলো তো? অথচ যোগান দিয়ে দিয়ে জিয়ে রাখতে হবে মাংসপিণ্ডের ভেতর ধুক ধুক করা সেই প্রাণটুকু। অনুষ্ঠানের ত্রুটি হবার জো নেই। চিরকাল ভালো খেয়েছেন, তার ব্যতিক্রম সহ্য হয় না। আমি অলক্ষ্মী, আমার নিঃশ্বাসে নাকি সব উড়ে পুড়ে যাচ্ছে। পৃথিবীতে বাঁধলো লড়াই, বাজারে লাগলো আগুন, সেও বোধ করি আমার অপরাধ। এই 4 বছর ধরে তিল তিল করে সব গেছে। অবশেষে যেতে বসেছে নীতি, ধর্ম, সভ্যতা, ভব্যতা। কিন্তু হেমন্তদা, বসন্তদা, তারা কি কিছুই দেন না? দিতেন হয়তো সামান্য কিছু, কিন্তু শ্বশুর আমার মানি লোক, বেঈমান ছেলেদের 1 পয়সা নেন না। তাদের অপরাধ, তারা সক্ষম। অহরহ দুটো জ্যান্ত মরা পঙ্গুর কাতরানি শুনতে শুনতে নিজেদের জীবনটা পঙ্গু করে ফেলতে চায়নি। স্ত্রী পুত্র নিয়ে পালিয়ে প্রাণ বাঁচিয়েছে। কিন্তু এভাবে কদিন চলবে দেখি তো?
হয়তো শেষ পর্যন্ত ধরতেই হবে মেয়ে মানুষের সেই আদি ও অকৃত্রিম পথ। বাধা রাস্তার বাইরে গিয়েই না এত বিড়ম্বনা, কিন্তু রুচিতে যে বড্ড বাধে, করি কি? যাক কেউ সব কথা। আজ যখন হেরে গেলাম তোমার কাছে, তখন দয়া ভিক্ষা ছাড়া উপায় কি? দয়া করে পথ দাও, আমি যাই। পথ আপনার আটকাইনি আমি। সুকান্ত অভিভূতের মতো বলে, শুধু ভাবছি ধন্য আপনার সাহস। হঠাৎ যদি এ অবস্থায় কেউ দেখে, দুর্নামের কিছু বাকি থাকবে কি? আবার খান খান হয়ে যায় অন্ধকার। কাচের বাসন ভেঙে যাওয়ার মতো তীক্ষ্ণ শব্দ ওর তীক্ষ্ণ হাসির। বাকি থাকবে না বলেই তো রাত দুপুরে আসা গো। দুর্নামি যে আড়াল। দুপুর রাতে একলা তোমার ঘরে মন চুরি করতে না এসে বাক্স ভেঙে তুচ্ছ টাকা চুরি করতে এসেছি। সুস্থ মানুষে কখনো বিশ্বাস করে এ কথা? চরিত্রের অপবাদ তো বাঙালির মেয়ের অঙ্গের ভূষণ। তোমার সঙ্গে একবার হেসে কথা কইলেই তো জাত যাবে, কিন্তু জেল তো হবে না। দত্ত বাড়ির বউকে হাতে দড়ি দিয়ে নিয়ে যাবে। দত্ত বাড়ির এত বড় অপমান কি করে ঘটাই বলো? দুর্নামের আড়ালে তাই আত্মরক্ষা করছি। তাই বলে ইচ্ছে করে মিথ্যে দুর্নামের বোঝা বইবেন? সুকান্ত অবাক হয়ে তাকিয়ে থাকে, বলে, আপনি কি পাগল? পাগল বলো কি? অসম্ভব ঠান্ডা মাথা। নিজেই অবাক হয়ে যাই মাঝে মাঝে। আর একটু কম ঠান্ডা হলে সংসারের আর 5 জনের মতো হয়তো একটা খেলমি করে বসতাম কোনোদিন। জল, আগুন, বিষ, দড়ি এ তো আর কেড়ে নেয়নি কেউ, কিন্তু চৌকিদার বংশে বাতি দিতে অপগণ্ডের সংখ্যাও তো কম নয়। এতগুলো মাংস পিণ্ডির জোগাড় করে কে তবে? আচ্ছা, ভাঙা বাড়ি মেরামত করবার কি এত দরকার সুকান্ত? এ যাত্রায় নাই বা হলো, একেবারে না হলেই বা ক্ষতি কি? সুকান্তর মায়ের সমস্ত চিহ্নই নিশ্চিহ্ন হয়ে গেছে যখন, আরো 14 বছরের ঝড় বৃষ্টি ভূমিকম্পে ধসে পড়ে যাক না ফাট ধরা নোনা লাগা পচা দেয়ালগুলো। এই নোটের তারাগুলো বাসি খবরের কাগজ মনে করলেই বা কি এসে যায়? তুচ্ছ এই টাকা কটার বিনিময়ে কিছুটা সংস্কার যদি হয় তো হোক না। ধ্বংসন্মুখ একটা জীবনের ঝড় ঝাপট আর ভূমিকম্পে যার চারিদিকের দেওয়ালে ধরেছে ফাটল, লেগেছে লোনা। টাকা তো সুকান্তর কাছে খোলামো কুচি, আজ অজস্র আসছে, হয়তো একদিন কিছুই আসবে না। খুব বেশি তফাৎ কোথায়? টর্চের আলোয় সবগুলো উল্টে দেখে নিয়ে হঠাৎ হেসে উঠল নতুন বউ। সত্যি নোট তো ঠাকুরপো, জাল টাল নয় তো? না, সে বিষয়ে নিশ্চিন্ত থাকুন খাঁটি। কত আছে এতে? 1000-5 আছে হয়তো। বড় আনন্দ হলো ঠাকুরপো। ইচ্ছে করলেই 5-10 হাজার নষ্ট করবার মতো অবস্থা তোমার হয়েছে দেখে। এই নাও। কি আশ্চর্য, ফিরিয়ে নেবার জন্যে দিলাম নাকি? যান যান, পালান, চলুন, আলোটা ধরি আপনাকে। নিন, পাগলামি করবেন না। ছি ঠাকুরপো, অবশেষে হাত পেতে তোমার কাছে নেব টাকা? বরং একটু যদি ভালোবাসা দিতে পারো, দেখো চেষ্টা করে। মুচকি হেসে নোটের গোছাটা ঘরের মেঝে ফেলে দিয়ে চলে যাবার জন্যে পা বাড়ায় নতুন বউ। নেওয়া কি কিছুতেই চলে না? না গো মশাই, না। টের পেলে রাক্ষসের খিদে ব্রহ্মাণ্ড গ্রাস করতে চাইবে, তা জানো? মজা কি জানো? আমার রোজগারের অন্ন খেতে ওদের গলায় বাঁধে। নিরুপায় অপমানের বিকারটা হয়তো এমনিই হয়। কিন্তু জেঠিমা, অনন্তদা এরাও কি সন্দেহ করেন যে আপনি? সংকোচে চুপ করে যায় সুকান্ত। হাসি নতুন বউয়ের স্বভাব,
হেসে উঠে বলে, এই এক আচ্ছা ছেলে মানুষ, সন্দেহ কি গো? দৃঢ় বিশ্বাস বলো, ওরা তো আর সংসার ছাড়া মানুষ নয়। কিন্তু কতদিন আর যুদ্ধ করি বলো তো? রংচটা কাঠের বোর্ডটা আস্তে আস্তে সরে যাচ্ছে চোখের সামনে থেকে। ট্রেন ছেড়ে চলে গেল সীতাহাট স্টেশন। হয়তো এই শেষ। অন্য কোনো দিন, বহুদিন পরে বৃষ্টিতে সমস্ত লেখাটা একেবারে মুছে ঝাপসা হয়ে গেল কিনা দেখতে আসবে কি সুকান্ত আর কোনোদিন। বাইরে থেকে ছোট্ট গ্রামটাকে একটা আগাছার জঙ্গল ছাড়া আর কিছু মনে হচ্ছে না। আগাছা, তবু সবুজ পাতার সমারোহের অভাব নেই। কে বলবে ওই শীতল আবেষ্টনের ভেতর লুকিয়ে আছে জ্বলন্ত খানিকটা আগুন? আগুন না অঙ্গার? জ্বলে জ্বলে নিজেকেই কখন একদিন নিঃশেষে ভস্ম করে ফেলবে কে জানে। দুই হাত জোড় করে সীতাহাটের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করল সুকান্ত। হয়তো জন্মভূমি বলেই। বন্ধুরা, এখানেই গল্পটি শেষ হলো। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলেন তাদের অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকেল 5টায়।